সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা দেওয়ানি কার্যবিধির ধারা ১৬ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা জেনেছি স্থাবর সম্পত্তি বা জমি জমার মোকদ্দমা সাধারণত সেই আদালতেই করতে হয় যেখানে সম্পত্তিটি অবস্থিত। কিন্তু আজ আমরা একটা দারুণ এবং বাস্তবমুখী সমস্যার আইনি সমাধান সম্পর্কে জানব। ধরুন, আপনার একটি জমি এমন জায়গায় অবস্থিত যার অর্ধেক পড়েছে ঢাকার সীমানায় আর বাকি অর্ধেক পড়েছে গাজীপুরের সীমানায়। এখন আপনি মোকদ্দমাটি কোথায় দায়ের করবেন, ঢাকায় নাকি গাজীপুরে? এই প্রশ্নের চমৎকার সমাধান দেওয়া আছে দেওয়ানি কার্যবিধির ধারা ১৭-তে। এই ধারার হেডিংয়ে বলা হয়েছে, সুটস ফর ইমুভেবল প্রপার্টি সিচুয়েট উইদিন জুরিসডিকশন অফ ডিফারেন্ট কোর্টস, বা বিভিন্ন আদালতের সীমানায় অবস্থিত স্থাবর সম্পত্তির মোকদ্দমা। চলুন এই ধারাটি সহজ ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করি। এই ধারার মূল কথা হল, যদি কোনো স্থাবর সম্পত্তি বা ইমুভেবল প্রপার্টি একাধিক আদালতের ভৌগোলিক সীমানার বা এখতিয়ারের মধ্যে অবস্থিত হয়, তবে ওই সম্পত্তি উদ্ধার বা ক্ষতিপূরণের মোকদ্দমা আপনি ওই আদালতগুলোর মধ্যে যে কোনো একটিতেই দায়ের করতে পারবেন, যদি সম্পত্তির কোনো একটি অংশ ওই আদালতের সীমানায় থাকে। চলুন এই ধারার দুটি মূল পয়েন্ট আমরা আরও সহজে বুঝার চেষ্টা করি। প্রথম পয়েন্ট, যে কোনো একটি আদালতে মোকদ্দমা দায়েরের সুযোগ। এই ধারায় বলা হয়েছে, দ্য স্যুট মে বি ইনস্টিটিউটেড ইন এনি কোর্ট উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুজ জুরিসডিকশন এনি পোর্শন অফ দ্য প্রপার্টি ইজ সিচুয়েট। এর মানে হল, আপনার সম্পত্তি যদি একাধিক আদালতের সীমানায় ছড়িয়ে থাকে, তবে আপনাকে আলাদা আলাদা আদালতে গিয়ে মোকদ্দমা করতে হবে না। সম্পত্তির যে কোনো একটি অংশ যে আদালতের সীমানায় পড়েছে, আপনি আপনার সুবিধা মতো সেই আদালতেই পুরো সম্পত্তির জন্য মোকদ্দমাটি দায়ের করতে পারবেন। যেমন, আপনার জমি যদি ঢাকা ও গাজীপুর উভয় আদালতের সীমানায় থাকে, আপনি চাইলে ঢাকায় মোকদ্দমা করতে পারেন, আবার চাইলে গাজীপুর আদালতেও মোকদ্দমা করতে পারেন। দ্বিতীয় পয়েন্ট, শর্ত বা প্রোভাইসো। মোকদ্দমা কোথায় করবেন সেটার স্বাধীনতা আপনি পেলেও আইনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ধারার শেষে বলা হয়েছে, প্রোভাইডেড দ্যাট ইন রেসপেক্ট অফ দ্য ভ্যালিউ অফ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্যুট দ্য এন্টায়ার ক্লেম ইজ কগনিজেবল বাই সাচ কোর্ট। এখানে কগনিজেবল মানে হল আমলে নেওয়া বা বিচার করার ক্ষমতা, আর এন্টায়ার ক্লেম মানে হল সম্পূর্ণ দাবি। এর সহজ অর্থ হল, আপনি যে আদালতটি বেছে নিচ্ছেন, ওই আদালতের পুরো সম্পত্তির মোট মূল্যমানের বিচার করার মতো আর্থিক এখতিয়ার বা পিকিউনারি জুরিসডিকশন থাকতে হবে। শুধু ওই আদালতের সীমানায় থাকা ছোট্ট অংশের মূল্য বিবেচনা করলে হবে না, বরং পুরো সম্পত্তির মোট মূল্যমান হিসেব করতে হবে। চলুন একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝি। ধরেন, রহিম ও করিমের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছে, যার মোট মূল্য ২০ লাখ টাকা। জমিটার ৫ লাখ টাকার দামের অংশ পড়েছে ক আদালতের এলাকায় এবং বাকি ১৫ লাখ টাকা দামের অংশ পড়েছে খ আদালতের এলাকায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেওয়ানি আদালত আইন ১৮৮৭ ১৯ ধারা অনুযায়ী একজন সিভিল জজের আর্থিক ক্ষমতা হল ১৫ লাখ টাকা পর্যন্ত, আর সিনিয়র সিভিল জজের ক্ষমতা হল ২৫ লাখ টাকা পর্যন্ত। এখন রহিম যদি ক আদালতের সিভিল জজের কাছে গিয়ে ২০ লাখ টাকার পুরো জমিটার মোকদ্দমা করতে চায়, সে কি পারবে? না, পারবে না। কারণ যদিও সম্পত্তির একটি অংশ ক আদালতের সীমানায় আছে, কিন্তু পুরো মোকদ্দমার মোট মূল্য ২০ লাখ টাকা, যা বিচার করার মতো আর্থিক ক্ষমতা ওই সিভিল জজের নেই। রহিমকে তখন ক বা খ এলাকার এমন কোনো আদালতে যেতে হবে যার ২০ লাখ টাকার মোকদ্দমা শোনার ক্ষমতা আছে, যেমন সিনিয়র সিভিল জজ। তাহলে শিক্ষার্থীরা, আজকের আলোচনার সার সংক্ষেপ করলে দাঁড়ায়, সম্পত্তি যদি একাধিক আদালতের সীমানায় থাকে, তবে সম্পত্তির যে কোনো অংশ অবস্থিত এমন যে কোনো আদালতে মোকদ্দমা করা যাবে। তবে শর্ত হল, আপনি যে আদালতটি বেছে নেবেন, সেই আদালতের অবশ্যই পুরো সম্পত্তির মোট মূল্যমানের বিচার করার মতো আর্থিক এখতিয়ার থাকতে হবে।
আশা করি ধারা 17 এর এই মজার এবং অত্যন্ত জরুরি নিয়মটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা এই আইনের ধারা 18 নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আমাদের প্রিমিয়াম কোর্সের বিস্তারিত তথ্য নিচের কমেন্টস বক্সে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আগ্রহীরা দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।